ভারত সরকার এমন আচরণ করছে মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা ভারত সফর করিয়েই ছাড়বে। অর্থাৎ ভারত থেকে যেসব কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি বা মিডিয়াতে দেখছি সেগুলো দেখলে ব্যাপারটা এরকমই মনে হয়। যেমন বাংলাদেশে নিযুক্ত ভারতের যিনি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি তো বলছেন যে সফর যত তাড়াতাড়ি হওয়া যায় সেটাই ভালো। বাংলাদেশ কি কখনো বলেছে, এই সরকার তো কখনো বলেনি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সেটা যাওয়ার জন্য এখন অনুকূল পরিবেশ নেই, এটা অনুকূল পরিবেশ তৈরি হলে তারা যাবেন। কিন্তু ইন্ডিয়া যে বিহেভটা করছে যে এক্ষুনি হতে হবে, এই মাসেই হতে হবে, এই কিছুদিনের মধ্যেই হতে হবে, এই ব্যাপারটা এটা কেন? এটা তো একটা সন্দেহের উদ্রেক করে বটে। এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে আসলে ভারতের এত তাড়া কিসের। দেখুন, আন্তর্জাতিক সম্পর্ক এটা একটা অলওয়েজ দেনা পাওনার বিষয়। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক তাই হয় আন্তর্জাতিক ক্ষেত্রে। ভারত বাংলাদেশকে ইনভাইট করেছে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মনে করেন তিনি যাবেন, কারণ এখানে যদি বাংলাদেশ মনে করে সেখানে যাওয়াটা আমাদের ইন্টারেস্টের সঙ্গে জড়িত, বাংলাদেশের ইন্টারেস্টের সঙ্গে জড়িত, উনি সেখানে অবশ্যই যাবেন। অন্যদিকে বাংলাদেশও যখন অন্য কোনো দেশের সরকার প্রধানকে ইনভাইট করে, তারা যদি ইন্টারেস্ট মনে করে তারা আসবে, নয়তো তারা আসবে না। তাহলে যেখানে ইন্টারেস্টটা বাংলাদেশেরই হওয়া উচিত বা হওয়ার কথা, অন্যদিকে ভারত এটাকে অতি আগ্রহ দেখাচ্ছে। প্রশ্নটা এখানেই। যেদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিফ করলেন যে ভারতে যাওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী যাবেন, কিন্তু এইখানে ব্যাপারটাকে ইন্ডিয়ান মিডিয়া এমনভাবে প্রেজেন্ট করছে যাতে মনে হচ্ছে এখানে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। আজকে একটা আর্টিকেল পড়ছিলাম, ইন্ডিয়ার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ফার্স্ট পোস্ট, এটার মালিক হচ্ছেন ইন্ডিয়ার খুবই প্রভাবশালী বিজনেসম্যান মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি সবসময় সরকারপন্থী, যখন যে সরকার ক্ষমতায় থাকে। এখন সে নরেন্দ্র মোদীর অনেক বড় সমর্থক এবং তাদের মধ্যে অবশ্যই একটা গুজরাট কানেকশনও আছে। মুকেশ আম্বানিও গুজরাটের। সো নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই মুকেশ আম্বানির সঙ্গে ভালো সম্পর্ক। তো মুকেশ আম্বানির মালিকাধীন দ্য ফার্স্ট পোস্টে একটা মতামত আজকে ছাপা হয়েছে। সেখানে শুরুতেই বলা হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার নাকি ভারত সফরের বিষয়ে একটা গোয়ার্তুমি করছে এবং এটা নিয়ে খুবই একটা প্রাইসি গেম খেলছে, তারা সিলি গেম খেলছে। এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পলিসিটা হওয়া উচিত ক্যারট অ্যান্ড স্টিক, অর্থাৎ কিছুটা আপনাকে সুবিধা দেওয়ার কথা বলা হবে, একটু লোভ দেখানো হবে, আবার ভয়ও দেখানো উচিত। এরকম একটা ক্যারট স্টিক পলিসি বাংলাদেশের ক্ষেত্রে নেওয়া উচিত। এখন কিসের লোভ দেখাবে আর কিসের ভয় দেখাবে, এটা একটা বড় প্রশ্ন। যেমন এই কলামে বলা হয়েছে যে তারা বলছে তাদের ভাষায় যে বাংলাদেশের এত একটা শক্তিশালী সরকার, অর্থাৎ বিএনপি সরকারকে তারা লক্ষ্য করে বলছে যে এই শক্তিশালী সরকার, তাদের উচিত নয় ভারতের কাছ থেকে ডিজেল ভিক্ষা করা। ঠিক এই ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করেছে। এবং একই সঙ্গে আরও বলা হচ্ছে যে ভারতও চাইলে এখন ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বন্ধ করে দিতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশে ডিজেল সাপ্লাই বন্ধ করে দিতে পারে, অ্যাজ ইফ বাংলাদেশ বিনে পয়সায় ভারত থেকে ডিজেল আনছে। এটা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট। আবার বলা হচ্ছে যে ভারতের বাংলাদেশকে বলা উচিত যে বাংলাদেশ যাতে চীন বা অন্য কোনো সোর্স থেকে ডিজেল আনে। পরবর্তীতে আবার এই কথাও বলা হচ্ছে যে হ্যাঁ, সেটা বললে আবার চীন এখানে আপার হ্যান্ড পেয়ে যাবে বা অন্য বিষয়। সো এইগুলোর কথাগুলো কোনো পরিষ্কার না, কিন্তু তাদের যে ক্ষোভ উগরে পড়ছে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। যেমন দুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া তারা একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ যে শর্ত দিচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে, এই শর্তগুলো নাকি খুবই কঠিন শর্ত। তারা বলছে টাফ কন্ডিশনস। তো কিসের কঠিন শর্ত বা কেন এটা কঠিন হবে? বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চাইছেন। তো শেখ হাসিনা তো বলছেন তিনি ডিসেম্বরে ফিরতে চান। তাহলে এখানে শর্ত কঠিনের কি আছে? এছাড়া হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে ফেরত চাচ্ছে, তো তারা তো ভারতের জিম্মায় আছে। তো তাহলে কেন তাদেরকে ফিরিয়ে দেওয়াটা এই দুজনকে এত কঠিন হবে? এটাকে কেন টাইমস অফ ইন্ডিয়া এত কঠিনভাবে দেখছে? এবং টাইমস অফ ইন্ডিয়া সেই রিপোর্টে বলা হচ্ছে যে এই শর্তগুলো এখন ভারতের পক্ষে মানা কার্যত অসম্ভব। তবে ইন্ডিয়ান মিডিয়াগুলোর রিপোর্ট দেখলে একটা জিনিস বোঝা যাচ্ছে, তারা বলতে চাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপি সরকার এবং তারেক রহমান ভারতে যাচ্ছেন না, এখানকার জামায়াত ইসলামী এবং ইসলামপন্থীদের চাপে, এনসিপির চাপে, এ কথা বলা হচ্ছে। যেমন টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে এই কথা বলা হয়েছে যে জামায়াত ইসলাম এবং এনসিপির চাপে বা তারা অসন্তুষ্ট হতে পারে, এই জন্য তারেক রহমান যাচ্ছেন না। অন্যদিকে ফার্স্ট পোস্টের যে রিপোর্ট সেখানেও একই কথা বলা হয়েছে যে জামায়াত ইসলামের এখানে একটা বড় ফ্যাক্টর।
অর্থাৎ ঘুরে ফিরে সব কিছু জামায়াত ইসলামের সঙ্গে একটা লিঙ্ক করার বিষয়টা, এটা একটা স্বাধীন সরকার। এই সরকার 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে ক্ষমতায় এসছে। তারা কেন জামায়াত এবং এনসিপির চাপে নথি স্বীকার করবে? এটা কি বোধগম্য কোনো কথা হলো? এটা বাংলাদেশের তো এটা কেউ বিশ্বাস করবে না। তাহলে ভারতীয় মিডিয়া এই ন্যারেটিভটাকে কেন দাঁড় করাতে চাচ্ছে যে প্রধানমন্ত্রী যাচ্ছেন না জামায়াত এবং এনসিপির কারণে বা ইসলামপন্থীদের কারণে? যেমন আজকেই এই তো মঙ্গলবারই ভারতের একটা খুবই নামকরা সংবাদ সংস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম ANI, তারা একটা রিপোর্ট করেছে, ভারতের একজন সাবেক রাষ্ট্রদূতকে ইন্টারভিউ করেছে। তিনি হচ্ছেন বিদ্যাভূষণ সনি। ওখানে তিনি বলছেন ANI-কে যে আই থিঙ্ক তারেক ইজ কনসিডারেবলি মোর ওপেন পারসন, হি ইজ নট অ্যান্টি ইন্ডিয়ান। হ্যাঁ, এখানে তো তার প্রো ইন্ডিয়ান বা অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার কোনো বিষয় নেই। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো এখানে তিনি প্রো ইন্ডিয়ান নাকি অ্যান্টি ইন্ডিয়ান এই কথাটা আসবে কেন? তিনি সেখানে বলছেন যে তারেক রহমান এখনও পর্যন্ত ভারত বিরোধী কোনো বক্তব্য দেননি, তার কথায় কোনো ভারত বিরোধিতার কোনো ছাপ আসেননি। তো উনি কেন আসবে? উনি কেন ভারত বিরোধী বক্তব্য দেবেন? উনি তো ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছেন, ভালো হবে, একটা উইন উইন সিচুয়েশন হবে, সমতার ভিত্তিতে হবে। তো এখন এই যে ন্যারেটিভগুলো দাঁড়ানো করানো হচ্ছে, এগুলো তো ভারতের দিক থেকে ভারতের মিডিয়া দাঁড় করাচ্ছে। সেখানে বিদ্যাভূষণ সনি আবার বলছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যে এঙ্গেজমেন্টের একটা সুযোগ এসছে, এটাকে হাতছাড়া করাটা ঠিক হবে না, এটা যাতে হাত থেকে ফসকে না যায়। এবং তিনি বলছেন যে যদি তারেক রহমান না আসেন তাহলে সেই সুযোগটা ফসকে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে। এবং একবার যদি এটা ফসকে যায় তাহলে বহুদিনের জন্য এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। কেন এখনই কেন যেতে হবে? প্রশ্নটা তো সেখানেই। কেন ভারত এত উদ্গ্রীব হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক্ষুনি ভারত সফরে যেতে হবে? যেমন ভারতীয় মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে ব্রিক্স সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানকে যে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে ইনভাইট করা হয়েছে, তিনি সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো বৈঠক করার ব্যাপারে ইন্টারেস্টেড না, বরং বাংলাদেশ চায় একটা প্রপার বাইলেটারাল ভিজিট হোক। তো সেটাই তো হওয়ার কথা। একটা প্রপার বাইলেটারাল ভিজিট হলে ভারতের অসুবিধাটা কোথায়? তা আপনারা কেন তাকে একটা প্রপার বাইলেটারাল ভিজিট করাচ্ছেন না বা সেখানে ইনভাইট করছেন না? কেন আপনারা মনে করছেন যে সাইডলাইনে গিয়ে ওখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হবে? এটার কারণ কি? যদি আপনি এতই উদ্গ্রীব হবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সফরে যাওয়া উচিত, দেন ইনভাইট হিম প্রপারলি। ওনাকে একটা বাইলেটারাল ট্রিপের জন্য ডাকেন, নিমন্ত্রণ করেন, উনি আসুক, সেখানে কথা হোক বিভিন্ন বিষয় নিয়ে, পানি নিয়ে, সীমান্ত নিয়ে, জ্বালানি নিয়ে, সিকিউরিটি নিয়ে, সব বিষয়ে কথা হতে পারে। কিন্তু আপনি প্রপার বাইলেটারাল ভিজিটে ইনভাইট করবেন না, কিন্তু চাইবেন যে উনি একটা সাইডলাইন বৈঠকে যোগ দিক। আবার উনি যদি প্রপারলি ইনভাইটেড না হন, ওনার যাওয়ার ক্ষেত্রে যদি উনি মনে করেন এটা প্রপার না, সেটাকে আবার দেখানোর চেষ্টা করবেন উনি ডানপন্থীদের চাপে যাচ্ছেন না, ইসলামপন্থীদের চাপে যাচ্ছেন না। এটা কি যুক্তিযুক্ত কথা হলো? আমি ভারতের বেশ কিছু লোকজনের সঙ্গে কথা বলেছি, জার্নালিস্ট, একাডেমিশিয়ান, বিভিন্ন লেভেলে গত কয়েকদিনে, এবং বোঝার চেষ্টা করলাম যে ভারত আসলে কেন চাইছে তারেক রহমানকে নিতেই হবে ভারতে, এবং এখনই নিতে হবে। তো এটার বেশ কয়েকটা দিক পেলাম তাদের সঙ্গে কথা বলে। যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে 5ই অগস্ট অভ্যুত্থানের পরে ভারতের মিডিয়া, ভারতের তো 60-70% মিডিয়া কন্ট্রোল বাই মোদি গভর্নমেন্ট অর ইভেন মোর। তো তারা দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশে ডানপন্থীদের একটা উত্থান হয়েছে, প্রফেসর ইউনূস, জামায়াতে ইসলামী এরা মিলে এই কাজটা করেছে। 2 বছর ধরে ভারতের মিডিয়া এই ন্যারেটিভটাকে পুশ করেছে এবং ভারতের সরকারও সেটা তারা মেনে নিয়েছে বা সেটাকে তারাও ফুয়েল করেছে। এখন বাংলাদেশে যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশের জনগণের ভোটে, তো এই ন্যারেটিভ তো ভারত আর বেশি দিন তাদের ওখানে চালাতে পারবে না, এবং চলছে না এটা আর। এই সরকারে বিএনপির ক্ষেত্রেও তো এটা একেবারেই চলছে না, কারণ বিএনপি তো কোনো ইসলামপন্থী দল না। আগের প্রফেসর ইউনূসও ইসলামপন্থী ছিলেন না, কিন্তু তারা যাই হোক সেটাকে দেখানোর চেষ্টা করছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে তো এটা একেবারেই আর দেখাতে পারছে না। কতদিন তারা এই ন্যারেটিভ পুশ করবে? এই জন্য এখন তারা চাচ্ছে যে বিএনপির সঙ্গে একটা ভালো সম্পর্ক দেখাতে, এই যে লোক আমরা এখন বিএনপির সঙ্গে এঙ্গেজ করছি, বর্তমান সরকারের সঙ্গে এঙ্গেজ করছি, সেজন্য তারা চায় তারেক রহমান যাতে অতি দ্রুত ভারত সফর করেন। এটা একটা বড় রিজন। ভারতের বিজেপি সরকার
তারা দেখাতে চাচ্ছে বিভিন্ন মহলে যে ভারত বাংলাদেশের কাছে রিচ করার জন্য, বাংলাদেশের কাছে পৌঁছানোর জন্য, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে এঙ্গেজ করার জন্য তারা সর্বোত্তম চেষ্টা করছে, নানাভাবে চেষ্টা করছে। এই ফিলিংটা তারা ভারতের বিভিন্ন মহলে দিতে চায়। এবং এখানে যে প্রসঙ্গটা এসেছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মনে হচ্ছিল সম্পর্কটা খুব দ্রুত স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনার প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে দিল্লিতে এটা নিয়ে তো ঝামেলাটা তৈরি হলো। এখন ভারত বারবার বলছে যে এইটাতে আমাদের কোনো হাত নাই, এটা ওনার ব্যাপার। তা আমি ভারতের বেশ কিছু লোকজনের সঙ্গে কথা বলে বুঝলাম, এবং তারা আমাকে বলল যে শেখ হাসিনা দিল্লিতে যেখানে থাকেন ওখানে তিনি যদি তার বাংলো থেকে বেরিয়ে মর্নিং ওয়াক করতে যেতে চান বা হাঁটতে যেতে চান তার প্রেমিসের মধ্যে, সে গার্ডেনে, তাতেও ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সির অ্যাপ্রুভাল লাগে। তাদেরকে না জানিয়ে তিনি এটা করতে পারেন না। এখন উনি একটা প্রেস কনফারেন্স করে ফেলবেন আর ইন্ডিয়ান গভর্নমেন্টের সেখানে সায় থাকবে না, এটা তো হতে পারে না। যখন বাংলাদেশ সরকার চায়নার সঙ্গে এঙ্গেজ করা শুরু করলো, নতুন সরকার, তিনি যখন চীনে গেলেন, তখনই ভারত শেখ হাসিনাকে পুশ করলো বেরিয়ে আসার জন্য, তাকে কথা বলার জন্য, যাতে সরকারের উপর চাপ করা যায়, চাপ প্রয়োগ করা যায়। কিন্তু সরকার তো সেটা বুঝে গেছে, বিএনপি সরকার। তারা তো এখন উল্টো বলছে যে ওকে ঠিক আছে, ওনার ডিসেম্বরে আসতে হবে কেন, আমরা ওনাকে এক্ষুনি চাই, এখনই দিন। এখন বিএনপি সরকার যে এই অবস্থান নেবে এইটা ভারত বুঝতে পারে নাই। এটা তাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে। তারা ভাবছিল যে শেখ হাসিনার ভয় দেখিয়ে তাদেরকে বলবে বা অনেক কিছু তাদেরকে করাতে বাধ্য করবে, কিন্তু দেখছে যে না, পরিস্থিতি এখন উল্টে গেছে। বরং বিএনপি চাচ্ছে, এই সরকারই চাচ্ছে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব হ্যান্ড ওভার করুক। তাহলে এখন ভারত কি করবে? এখন তো নতুন কথা হচ্ছে, ভারতীয় মিডিয়াতে দেখলাম যে ভারতের আদালতের নির্দেশের উপর নির্ভর করবে শেখ হাসিনার ফিরে যাওয়া, ফেরত দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়। এখন নতুন ন্যারেটিভ সামনে আসছে। আর সবচেয়ে আর একটা বড় চাপের মধ্যে মোদী সরকার যেটা পড়েছে, বা সেটা হচ্ছে ভারতের বিজনেসম্যানদের একটা চাপ, বিজনেস কমিউনিটি একটা চাপ তৈরি হচ্ছে সরকারের উপর। তারা নানাভাবে লবি করছে সরকারকে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে অতি দ্রুত স্বাভাবিক করা হোক। কারণ বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের নানা বিষয় এখানে জড়িত আছে। যেমন আদানির ইনভেস্টমেন্ট আছে, আদানি তো প্রো মোদি বিজনেসম্যান, এখানে তার বিদ্যুতের ব্যবসা আছে। এছাড়া ভারতের আরও বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ যারা বাংলাদেশের সঙ্গে নানাভাবে ব্যবসায় জড়িত, নানা ক্ষেত্রে তাদের আদান প্রদান, দেওয়া নেওয়া, আমদানি রপ্তানি অনেক কিছুই আছে। ব্যাপারটা এরকম না যে শুধু বাংলাদেশেরই ভারতকে প্রয়োজন, ভারতেরও বাংলাদেশের প্রয়োজন। আপনারা রিপোর্ট দেখেছেন যে বিভিন্ন সময়ে যে বাংলাদেশে যখন ভিসা বন্ধ ছিল তখন কলকাতার অনেক মার্কেট চলছিল না, হোটেল চলছিল না, বিভিন্ন জায়গায় চলছিল না। সো একটা নির্ভরশীলতা তাদেরও আছে। সুতরাং এই সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারত যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য এত তোড়জোড় করছে, এখানে ইন্ডিয়ান ইন্টারেস্টটা জড়িত।